রুমা, প্রতীক চলে গেছে। বলো কি বলেছো তোমরা, বলো কি বলেছো তোমরা, আমি জানতে চাই। বলো, চুপ করে আছো কেন, বলো। খোকা, আমার মনে হয় এখন তোর ঘরে গিয়ে বিশ্রাম করা উচিত। ইউ আর সিক। সিক? একটা মেয়ের সম্বন্ধে কিছু না জেনে, কিছু না বুঝে যে জঘন্য উক্তি তোমরা করেছো, তাতে মনে হয় তোমরা সিক। একটা মেয়েকে দিনের পর দিন হোটেলে গান গিয়ে বেড়াতে হয়, তাকে ঘর বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে একটা জঘন্য পরিবেশের মধ্যে থাকতে হয়। কেন? Why? একবার ভেবে দেখেছো তোমরা? খোকা, এসব কথা কি আমাদের সামনে না বললেই নয়? কেন লজ্জা করছে? খোকা, তুই থামবি? শান্ত হয়ে ভেবে দেখ খোকা, কেন তুই নিজেকে এমন করে নষ্ট করছিস? কিসের অভাব তোর? অর্থ, যশ, প্রতিপত্তি। আমাদের কথা একটু ভেবে দেখ। ওর অসম্মান হলে। আমি রুমাকে বিয়ে করছি। হ্যাঁ? কি বলি তুই? রুমাকে বিয়ে করছি। কি হলো মা? মা, মা, ঠিক আছে আমি যাচ্ছি। এই তোমার শেষ কথা? হ্যাঁ। স্কাউন্ডারেল, একটা রাস্তার মেয়েকে ঘরে এনে তুলতে চাওয়া এত বড় সাহস তোমার? আমারও শেষ কথা শুনে রাখো, এ বাড়িতে এসব চলবে না। এ বাড়িতে আমি থাকতেও চাই না। কোথায় গেল আমার খোকা? কোথায় গেল? চলে গেল কল্যাণী। কি হচ্ছে প্রতীক? রুমা কোথায়? কেন প্রশ্ন করো না, জবাব দাও। কোথায় সে? কি হয়েছে তো বলতো? আমি রুমাকে বিয়ে করবো। কি? তুই রুমাকে বিয়ে করবি? হ্যাঁ। আর তুই কথা ভাববি না? গণপতি বাবু যদি আরো কথা ভাববার সময় নেই আমার। শোন প্রদীপ, রুমা কি ধরনের মেয়ে তুই জানিস? তুই সব জেনে শুনেও ভালো করে ভেবে দেখবি তো সব। শোনো সুরজিৎ, যা ভাববার ভাবা হয়ে গেছে, ভাবতে হয় তোমরা কি ভাবো। শোন প্রদীপ, মাথা গরম করিস না। রুমা কোথায়? এখনই হয়তো এসে পড়বে। কিন্তু বাড়ির কথা একবার ভাবি। দিদি যায় বলে দিদি জামাই বাবু ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি চুক্তি দিয়ে এসছি। কি এত বড় একটা কাণ্ড করে আমার সাথে পরামর্শ পর্যন্ত করলি না? এখন পরামর্শ করছি। বলো বলো কি করতে হবে বলো। ছটফট করবি না, ভাবতে দে। তুই রুমাকে বিয়ে করতে চাস, এই তো? এক্স্যাক্টলি। কিন্তু এই লখনৌ শহরে দিদি যাবো চোখের সামনে। এক কাজ কর, তোর আমার এখান থেকে কিছুদিনের জন্য চলে যা। কোথায় যাবো? কেন কলকাতায়? কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আছি টাকা পয়সার অভাব হবে না। আপাতত 5,000 নিয়ে চলে যা, তারপর কলকাতা গিয়ে ঠিকানা পাঠিয়ে দে। প্রতি মাসে 7 তারিখে এই 5,000 পৌঁছে যাবে। হ্যাঁ মানে গ্রেট চিরজিৎ, রিয়েলি গুড। কি ব্যাপার? রুমা, রুমা ডার্লিং, রুমা ডার্লিং, আমরা আজই কলকাতা চলে যাচ্ছি। নিউ লাইফ ফর আস, নিউ ওয়ার্ল্ড। সত্যি? সেই প্রদীপ চৌধুরী ফিরে এলো। বার্লিংটন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসে আমার কাছে কৈফিয়ত তলব করছে। তো জানে না যে সুরজিৎ ব্যানার্জি ইচ্ছে করলো রকম মানুষকে।
সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? সব ঠিক আছে স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। চলো, খবর আছে প্রদীপ কালকে ফ্যাক্টরিতে যাবে, যদি দরকার মনে করো তাহলে তাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। नमस्ते साहब। ভাইও, কোম্পানির কাম বাড়ছে, নাফা বাড়ছে, লেকিন কেমন করে? আমরা মাথার ঘাম পায়ে ফেলে পায়দা বাড়াচ্ছি তবেই না, লেকিন এ কথা মালিকরা মানবে না। তারা আরাম করবে, ফুর্তি করবে, আর আমরা এদিকে বাল বাচ্চা নিয়ে ভুকা মরবো। তাই বলছিলাম ভাইও, আমাদের দাবি যতদিন না পূরণ করা হয় ততদিন কাম বন্ধ। মালিকের জুলুম ছেত্রী হঠাৎ মালিকের খেলাফ কথা বলতে শুরু করেছে, বুঝছিস কিছু? না, বুঝবি পরে। কি দরকার তোমার গোলমালের মধ্যে যাবার? ওদের তুমি চেনো না। আমি ওদের চিনি বলেই যাচ্ছি। কিন্তু যদি তোমার কোনো ক্ষতি হয়? হবে। তবু তোমার জেদ তুমি ছাড়বে না, তুমি যাবি। যাব। প্রদীপ, কি ছেলে মানুষই হচ্ছে বলতো? ওরা ক্ষেপে আছে, তোমায় এক লাফিয়ে যদি কিছু একটা করে বসে। করবে, কিন্তু খোকা, এই বিপদের মধ্যে না গেলে কি নয়? মা তুমি অন্তত বারণ করো না। ভাইও, খোদ মালিক এখানে আসছে, আমরা খবর পেয়েছি। और ये भी खबर আছে গুন্ডা নিয়ে আমাদের ওপর হামলা হতে পারে। মালিকের জুলুম, हमारा मान, हमारा मान, মালিকের জুলুম, মালিকের জুলুম, हमारा मान, इनकलाब, মালিকের জুলুম, আমাদের দাবি মালিকের জুলুম, ইনকিলাব, 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 মালিকের জুলুম, আপনারা এভাবে বিনা নোটিসে কাজ বন্ধ করেছেন কেন? এটা যে বেআইনি তা আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা ফিরে যান, কাজ চালু করুন। আমাদের মাং পুরা না হলে কাম চালু হবে না। हमारा मांग, हमारा मांग, আমাদের দাবি, আমাদের দাবি। কি দাবি আপনাদের? আপনাদের ফাইলে আছে স্যার, দেখে নেবেন। আমাদের দাবির কথা আমরা কোম্পানিকে অনেকবার জানিয়ে দিয়েছি, লেকিন কোম্পানি কোনো ব্যবস্থা করেনি। ব্যবস্থা যদি না হয়ে থাকে তাহলে অন্যায় হয়েছে, কিন্তু কি দাবি আপনাদের আমাকে বলুন। তবে শোনেন স্যার, আমাদের পহেলা মাং সবাইকে পার্মানেন্ট করতে হবে। दूसरा, आइन माफिक ओवर टाइम। तीसरा, प्रोडक्शन बोनस। और सबसे बड़ा मांग, मिनिमम वेज। তাই যদি হয় তাহলে আমি কথা দিচ্ছি
যে কোম্পানির সঙ্গে আলোচনা করে আমি 7 দিনের মধ্যে আপনাদের জানিয়ে দেব। এখন আপনারা কাজ চালু করুন। ওই দেখো ভাই, 7 দিন টাইম লিখছে, ফিন ধান্দাবাজি পথ। এতদিন আপনারা অপেক্ষা করতে পেরেছেন, আর 7টা দিন পারবেন না? মালিকরা দরকার মতো এসব বাত অনেক বলে স্যার, লেকিন ভাইও আমরা যেন এসব কথায় না ভুলি। আজ জরুরত পড়েছে তাই বলছে, লেকিন কাম চালু হলেই দেখবেন সব ভুলে যাবে, আবার মালিক বলে আমাদের উপর জুলুম শুরু করবে। আমাদের দাবি আমি এসেছিলাম খোলা মন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে, কিন্তু আপনারা যখন চান না যে এর একটা নিষ্পত্তি হোক, তখন কারখানা বন্ধ থাক, আমি ফিরে যাচ্ছি। আমাদের নতুন মালিক আমাদের সাথে কথা বলতে এসেছেন। মাত্র 7 দিন সময় উনি চেয়েছেন। আমার প্রস্তাব, আজ থেকে 7 দিন সময় ওকে দেয়া হোক। লেকিন ভাইও, যদি 7 দিনের মধ্যে আমাদের দাবির কোনো ফয়সালা না হয়, তাহলে আমরা লাগাতার স্ট্রাইক চালু করব। বলো ভাই, রাজি? Congratulations, Pradeep. What an achievement, eh? আরে ওইসব ইলিটারেট ওয়ার্কারদের ট্যাকল করা কি সোজা কথা? তুই কি সুন্দরভাবে সমস্ত থ্যাংক ইউ। কিন্তু সত্যিই কি খুশি হবার মতো কিছু হয়েছে? মানে হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার এইভাবে এত সহজে চট করে মিটে যাবে, এটা বোধহয় ঠিক ভাবা যায়নি, না? Anyway, পরশুদিন বোর্ড অফ ডিরেক্টরস মিটিং রাখা হয়েছে, and get yourself prepared for that. What do you mean? I mean, কিছু কৈফিয়ত দিতে হবে মিটিং এ, এবং কি কি বিষয় সেটা আশা করি বলার দরকার নেই। You are intelligent enough to understand that. Am I right? No. No. I will make you wrong. Get out of this. I say get out! Get out of my sight! আপনি কোথায় যাচ্ছেন? আগে এত বড় একটা সাকসেসফুল কাজ করে এলেন, ইউ মাস্ট বি ফিলিং ভেরি টায়ার্ড। ইউ নিড এ ড্রিঙ্ক। ইয়েস, come in. Have it. Please have it. Worthless, inefficient fool. এখন লোকে বলবে যে প্রদীপকে দূরে সরিয়ে রাখার জন্য আমি ফ্যাক্টরিতে ডিস্টার্বেন্স ক্রিয়েট করেছি। কি বলবো তাদের? What would be my reply? এদিকে আবার পরশু ডিরেক্টরস বোর্ডের মিটিং, সেখানে অ্যাকাউন্টস নিয়ে ফার্স্ট রাউন্ডে রুমা বিট্রে করলো, সেকেন্ড রাউন্ডে আপনারা এই খেলা দেখালেন। এখন I must get rid of that man, Pradeep, but how? স্যার,
বলে দিন আমি নেই। হ্যালো হ্যালো, কে কে? স্যার স্যার হিরা স্যার, রুমা দেবী। রুমা কি চাই সে? আপনাকে? আমাকে? হ্যালো, বলুন রুমা দেবী, কি সেবা আপনার করতে পারি? আমার সঙ্গে দরকার? লজ্জা করছে না রুমা? হ্যাঁ, না, তোমার সঙ্গে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। ইয়েস। Get out. Please get out of my sight. Lost. I am lost. কত কি ভেবেছিলাম, সমস্ত ভেঙে চুরমার হয়ে গেল। আগে ফিরল প্রদীপ, এখন রুমা। সবকিছু জানাজানি হয়ে যাবে, তারপর আমি আগামী পরশু ডিরেক্টর বোর্ডের ইমার্জেন্ট মিটিং। বি প্রিপেয়ার টু ফেস দ্যাট। Explanation. You, Pradeep Chaudhary, I will. Okay. Who the hell you are? Okay. আমি রুমা। রুমা, তুমি কেন এসছো? আমি তো তোমাকে বলেছি। বিশ্বাস করুন, আমার না এসে কোনো উপায় ছিল না সুরজিৎ বাবু। প্লিজ প্লিজ সুরজিৎ বাবু। Come in. বলো কি বলা আছে আমার? আমি জানি আপনি ব্যস্ত লোক, আপনার সময়ের অনেক দাম, কিন্তু নিরুপায় না হলে আমি এভাবে আসতাম না। অনেক আশা করেছিলাম অন্তত একবার জিজ্ঞাসা করবেন কেমন আছে। আমি বলি ভালো নেই। একটা ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকে এইভাবে করতে হবে কোনদিন ভাবিনি। যাকে ওসব কথা, আমি এসেছি আপনার কাছে একটু সাহায্যের জন্য। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই চাইছি। এই কটা মাস যে আমার কিভাবে কেটেছে ভগবানই জানেন। আমার আর কে আছে বলুন? বাহ, বেশ ভালো অভিনয় শিখেছে রুমা। কিন্তু রুমা, তোমাদের যথেষ্ট সাহায্য আমি তো করেছি। প্রতিদানে তোমরা আমার জন্য কি করেছো বলতে পারো? না, আর নয়। আমি তাহলে কি করব? আমার যে জানো, প্রতীপ চৌধুরীর কাছে যাও। প্রতীপ? হ্যাঁ, প্রতীপ। সে ফিরে এসে এমন একটা ভাব করছে যেন সে আমাকে চেনেই না। বসে আমার উপর বসিং করছেন। প্রতীপ এখানে? আপনি এসব কি বলছেন? মনে হচ্ছে যেন তুমি কিছু জানোই না। জানি প্রতীপ আসেনি, সে আসতে পারে না। আজকে সে থাকলে আমারই অবস্থা হয়। আমি সামান্য একটু সাহায্যের জন্য আপনার কাছে। কি বলছো তুমি রুমা? প্রতীপ এখানে আসেনি? তাহলে সে কোথায়? নেই। নেই?
কি বলছো তুমি? কিন্তু কি প্রমাণ আছে সে নেই? প্রমাণ? হ্যাঁ প্রমাণ, রুমা। প্রমাণ আছে, কিন্তু কি লাভ? যে চলে গেছে তাকে নিয়ে। রুমা, তুমি বুঝতে পারছো না যে প্রমাণে কি ভীষণ দরকার এখানে। এখানে কি ভয়ঙ্কর সর্বনাশ ঘটতে চলেছে তুমি বুঝতে পারছো না রুমা। আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না রুমা, কিন্তু তোমার কথা যদি সত্যি হয়, যদি সত্যি প্রমাণ থাকে যে সে নেই, তাহলে পৃথিবীটা আমাদের হবে রুমা। সবকিছুই হাতের মুঠোর মধ্যে এনে পায়ের ওপর পা দিয়ে বসে সারা জীবনটা তুমি কাটিয়ে দিতে পারবে। বল কি প্রমাণ আছে? বলবো নয় রুমা, এখনই বলো। এই সামান্য উপকারটুকু তুমি আমি করতে পারো না? বাহ, আপনি আমাদের কত উপকার করেছেন, আর আমি সামান্য উপকার আপনার করব না? নিশ্চয়ই করব। তবে সুরজিৎ বাবু, এখানে নয়, কাল সকালে বেঙ্গল হোটেল রুম নাম্বার 4। রুমা, আচ্ছা সুরজিৎ বাবু, প্রদীপ নেই, এটা প্রমাণ করে আপনার লাভ? লাভ লাভ লোকসানের কথা নয় রুমা। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে একটা ঠক চোর প্রদীপের সঙ্গে তার চেহারার মিলের সুযোগ নিয়ে তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ঠকাচ্ছে, আর এত বড় সম্পত্তির মালিক হতে চলেছে। চোখের সামনে এত বড় একটা অন্যায় ঘটে যাবে, আর আমি অন্যায় নয়, একটা ইম্পোস্টার, ঠক চোর। বাহ, খুব সুন্দর লাগছে কথাগুলো শুনতে। একটা ঠক চোর সবাইকে ঠকাচ্ছে। কিন্তু সুরজিৎ বাবু, প্রদীপকে হাত ধরে এই রাস্তায় ঠেলে দিল কে? আপনি। তাকে দিয়ে একটার পর একটা পাপ কাজ করানো হলো কেন? তার কারণও আপনি। সবার শেষে আমাদের দুজনকে আপনি কলকাতায় পাঠিয়ে দিলেন, এমন একটা জায়গায় যেখান থেকে কোনো মানুষ উঠে আসতে পারে না। আর আপনি এটাও বেশ ভালো করেই জানতেন যে প্রদীপ ওখানে গেলে শেষ হয়ে যাবে, আর আপনি তার সব সম্পত্তির মালিক হয়ে উঠবেন। এগুলো বুঝি অন্যায় নয়? কিন্তু রুমা, একটা ইম্পোস্টার, একটা ঠক জোর। সুরজিৎ বাবু, আপনি এমন একটা কথা উচ্চারণ করছেন যে কথাটা আপনার মুখে একদম মানায় না। প্রমাণ তাহলে তুমি দেবে না? বাহ, দেব না, নিশ্চয়ই দেব, কিন্তু ওই টাকায় তো হবে না, অন্তত ডাবল করুন। ঠিক আছে, আপাতত এটি রেখে দাও, বাকিটা সন্ধ্যের মুখে পেয়ে যাবে। ইউ নো মাই ওয়ার্ড। নাও কাম আউট। কি প্রমাণ আছে বলো? সেই দিন রাত্রে আপনি তো আমাদের পাঠিয়ে দিলেন। হাওড়া স্টেশনে পৌঁছলাম, সেখান থেকে একটা সুন্দর সাজানো ফ্ল্যাটে। কলকাতায় দিনগুলো বেশ ভালোই কাটছিল, প্রদীপ আমি শুধু দুজনে। কিন্তু আলিপুর ব্রিজের কাছে সেদিন রাত্রে ট্যাক্সিতে প্রদীপের পাশে তুমি বসছি। ঘোষ না, ঘোষের লোকেরা প্রদীপের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেবার জন্য তার মাথায় লোহার রড দিয়ে তাকে। রুমা, তুমি ছিলে সেদিন প্রদীপের পাশে ট্যাক্সিতে। লোহার রড দিয়ে এই লোকটা প্রদীপকে খুন করলো, কারণ এখানে সে চেহারার মিলের সুযোগ নিয়ে তার সম্পত্তি দখল করতে পারবে বলে। তুমি মেন উইটনেস, আর সেখানে যারা উপস্থিত ছিল তাদের এনে প্রমাণ করিয়ে দেওয়া যাবে যে এই লোকটা সম্পত্তি দখল করার জন্য প্রদীপকে। এই কথা তো সত্যি নয়। টাকা
তোমাকে অনেক টাকা দেবো রুমা। সামান্য সাহায্যের জন্য তোমাকে আর পরের কাছে হাত পাততে হবে না। কিন্তু এত বড় মিথ্যে। তাহলে তুমি এই খুনের সঙ্গে জড়িত ছিলে। সেদিন অত রাত্রে প্রদীপকে ওই ব্রিজের কাছে নিয়ে যাওয়ার পেছনে তোমার হাত ছিল। তুমি জানতে যে ওইখানে ওই সময় প্রদীপকে খুন করা হবে, নইলে এতদিন পুলিশে খবর দাওনি কেন? আর আজ আমি যদি থানায় গিয়ে বলি যে তুমি সেদিন সেই রাস্তায় উপস্থিত ছিলে, প্রদীপকে যারা খুন করেছে তাদের সঙ্গে তুমি একই গাড়ি তুলে পালিয়ে গেছিলে, তারপর একদিন পর্যন্ত কাউকে কিচ্ছু বলনি, কি অবস্থা হবে তোমার বুঝতে পারছো? খুনের অপরাধে রুমা দেবী না। তাহলে সাক্ষী দেবে? না। বেশ, তাহলে আমি থানায় যাই। শুনুন, That's like a good girl. চলো। কোথায়? বাহ, সাক্ষী দিতে হবে না? কৃতজ্ঞতা বলে একটা জিনিস আছে। কোথায় থাকতো সুরজিৎ যদি আমরা তাকে আশ্রয় না দিতাম? কাল সাপ পুষেছি, বুঝলি গনু, কাল সাপ পুষেছি। এত বড় স্পটটা তার প্রদীপকে মিথ্যে প্রমাণ করেছে। কে কে? আগে আমি আপনাকে টেলিফোনে সব কথা বলতে পারিনি, তাই আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে তুমি সাহস পাও? নির্লজ্জ, এতদূর স্পটটা তোমার। দাদা আমায় বলতে দাও গুণ, আমায় বলতে দাও। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। খোকাকে ওর হাতে তুলে দিয়েছিল মানুষ হবে এই আশায়, কিন্তু ধীরে ধীরে তাকে টেনে কোথায় নামিয়েছিল এই শয়তানটা। আজ যখন তাকে আবার নতুন করে ফিরে পেয়েছি। কিন্তু ও তো প্রদীপ নয়। হ্যাঁ, তবুও প্রদীপ নয়। প্রমাণ করতে পারো? প্রমাণ আমি দেবো না, প্রমাণ দেবে পুলিশ, প্রমাণ দেবে কোর্ট। এত দূর গেছো তুমি? আপনি মিথ্যে আমার উপর রাগ করছেন। আমি এই ব্যাপারে। তার মানে তুমি বলতে চাও ও আমাদের সকলের চোখে ধুলো দিয়েছে? আমি না চোখে দেখি না, কিন্তু ওর মা। জিজ্ঞেস করো। কল্যাণী, তুমি বলো ওই শয়তানটা যা বলছে সব মিথ্যে। তারপর আমি ওকে দেখছি। চুপ করে থেকো না কল্যাণী, বলো। তুমি বলো ওই শয়তানটা যা বলছে সব মিথ্যে, তারপর ওকে আমি দেখছি। বলো কল্যাণী, চুপ করে থেকো না কল্যাণী, বলো ও যা বলছে সব মিথ্যে। বাবা, এসব কি শুনছি? মাসিমা, কি হয়েছে মাসিমা? কোথায় কোথায়? আমি তাকে দেখতে চাই। কোথায়? আমি এখানে। বলুন। কে তুমি? কি জন্য এসেছো এখানে? একটা ঠক, চোর। দাদা দাদা, আপনার শরীরটা তো ভালো নয়। তুমি ভাবতে পারো গনু, খোকাকে হারিয়ে কিভাবে আমাদের দিন কেটেছে? চোখ নেই, কিন্তু মনে মনে আশা করেছিলাম যে একদিন সে ফিরে আসবে। আর সেই সুযোগে এই লোকটা। তুমি জানো অপরাধের শাস্তি কি? আমি জানি কেন তুমি এখানে এসেছো। আমাকে তুমি মিথ্যে বলনি, কিন্তু কে তুমি, কি তোমার পরিচয় রে তুমি জানিয়ে নাও। না, আপনি আমাকে ও কথা বলতে বলবেন না মা। কি বলবে? একটা মিথ্যাবাদী, ইম্পোস্টার। বলবে না? ও বলবে না, বলতে পারবে না কল্যাণী। একটা চোর, সবাইকে ঠকিয়ে তুমি। আমি ঠক, চোর, তাই না?
আবার মুখ তুলে কথা বলছো? জানো না কি করেছো তুমি? জানি। আজ আমি ঠক, জোচ্চোর, ইম্পোস্টার। আমার অপরাধ, এক মাকে তার ছেলের মৃত্যু সংবাদ দিতে এসেছিলাম। আরো বড় অপরাধ বোধহয় আপনাদের ছেলে প্রদীপ চৌধুরীর চেহারা নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছি। জ্ঞান হতে শুনলাম আমার বাবা হারিয়ে, কিন্তু ঠিক মারা যাবার আগের দিন মা আমাকে বলে গেলেন, তোর বাবা হারিয়ে যাননি, তিনি আবার নতুন করে সংসার পেতেছেন। কি অপরাধ করেছিল আমার মা, যার জন্য সারা জীবন শুধু তাকে হাহাকার করে কাটিয়ে যেতে হলো? এখন আমি যদি অভিযোগ করি, শুধু নিজের সুখ আর স্বার্থের কথা ভেবেই আপনি আমার মাকে অমন করে ফেলে পালিয়ে চলে এসেছিলেন। শুধু আপনারই জন্য তাকে দিনের পর দিন লাঞ্ছনা অপমানের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছিল। শুধু আপনারই জন্য তাকে আমি কোনোদিন এতটুকু হাসতে দেখিনি। সারা জীবন শুধু চোখের চলা দীর্ঘ নিঃশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের সে দীর্ঘ নিঃশ্বাসের কথা মনে হলে পরে খোকা! You are under arrest. আসামির বিরুদ্ধে অভিযোগ, সে অর্ধেন্দু চৌধুরীর সন্তান প্রদীপ চৌধুরীকে হত্যা করে নিজেকে প্রদীপ বলে পরিচয় দিতে চেয়েছিল। উদ্দেশ্য অর্ধেন্দু চৌধুরীর সমস্ত সম্পত্তি হস্তগত করা। প্রদীপের সঙ্গে আসামির অদ্ভুত চেহারা সাদৃশ্য, সেটাই সে এতদিন মূলধন হিসেবে ব্যবহার করে এসেছে। অবশ্য এ সম্পর্কে আসামির একটি বক্তব্য আছে, সে নাকি প্রদীপকে চিনতই না। সে নাকি মৃত্যুর আগে প্রদীপকে কখনো দেখেইনি। আসামি নাকি তার বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল সেই রাত্রে, ঠিক সেইখান দিয়ে যেখানে আততায়ীরা নিষ্ঠুরভাবে প্রদীপকে হত্যা করে তার মৃতদেহটা রাস্তার উপর ফেলে দিয়ে যায়। আর ঠিক সেই সময় সেইখানে আসামি আশিস চৌধুরী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না। যদিও আমরা জানি যে কলকাতা এমন একটি শহর যেখানে লোকজনের ভিড় থাকে সারা রাত আর গাড়ি ঘোড়াও চলে সারা রাত। আসামির এমন চমৎকার একটি গল্প আমরা বিশ্বাস করতে পারতাম যদি না এই মানি ব্যাগ, যেটা থাকার কথা ছিল প্রদীপের পকেটে, সেটা আসামির কাছ থেকে উদ্ধার করা না যেত। তাহলে প্রশ্ন, এটা কি কেবল নিছক খুন না ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড? বহু বছর আগে লখনৌর স্বনামধন্য অর্ধেন্দু চৌধুরী কোনো কারণে তার প্রথমা স্ত্রী এবং শিশুপুত্রকে ফেলে বাড়ি ছেড়ে চলে আসে। কারণটা কি তা জানা অবান্তর, কেননা এই বিচারের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু মহামান্য আদালত শুনলে স্তম্ভিত হয়ে যাবে যে সেদিনের সেই শিশুপুত্রটি আজকের মামলার আসামি শ্রী আশিস চৌধুরী, যে কিনা একটা নিষ্ঠুর ষড়যন্ত্রের নায়ক হিসেবে প্রদীপকে হত্যা করে মিথ্যা পরিচয় দিয়ে অর্ধেন্দু চৌধুরীর পরিবারে বসবাস করতে থাকে আর প্রদীপের ছদ্মবেশে সর্বরকমের প্রচেষ্টা চালাতে থাকে যাতে করে অর্ধেন্দু চৌধুরী সমস্ত সম্পত্তি হস্তগত করা যায়। আমরা জানি না এছাড়াও আসামির অন্য কোনো জঘন্য উদ্দেশ্য ছিল কিনা, তবে যে সমস্ত প্রমাণ আমাদের হাতে ইতিমধ্যেই এসে গেছে তা থেকে এই সন্দেহ করার যথেষ্ট সঙ্গত কারণ আছে। অন্যতম সাক্ষী রুমা দেবী এই শহরে উপস্থিত আছেন। আসামির জঘন্য ক্রিয়াকলাপের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকেও এখানে হাজির করা হবে। সবার উপরে
এই ষড়যন্ত্রের জাল উদ্ঘাটনের জন্য গভীর অনুসন্ধান এবং তদন্তের প্রয়োজন, তা সময় সাপেক্ষ। তাই আমার আবেদন যে সমস্ত তথ্য প্রমাণ যাতে মহামান্য আদালতের সামনে উপস্থিত করতে পারি, তার জন্য আজকের শুনানির কাজ স্থগিত রেখে আমাদের আরো কিছু সময় দেওয়া। ভুবন বাবু, আমরা যদি 18 জুলাই পরবর্তী শুনানির দিন 18 জুলাই ধার্য করা হল। কোর্ট অ্যাডjourn। তোর কেমন আবদার মিঠু? দিনের পর দিন সে আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এসছে, আজ তার বিরুদ্ধে খুন এবং ষড়যন্ত্রের অভিযোগ, আর তুই বলছিস কিনা তাকে জামিনে খালাস করে আনতে? খুন সে করেনি বাবা, সেটা কোর্ট বিচার করবে, we are not to judge it। প্রথম থেকেই আমার কিরকম খটকা লেগেছিল, মানুষ পাল্টায় কিন্তু এইরকম একেবারে আরেকটু হলেই সে তোমাদের সবার সর্বনাশ করে ছাড়তো, তাই না? কিন্তু বাবা, আমি যদি বলি সর্বনাশ করতে চেয়েছিল আর কেউ? কি বলতে চাস তুই? আমি আর কি বলবো, এত বড় ব্যবসা চালাও তোমরা, তোমাদেরই তো বোঝা উচিত। তুই বলছিস যে অপরাধ যদি প্রমাণ হয় শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু আমি ওর সঙ্গে মিশেছি বাবা, আমি ওকে চিনি, এই কাজ সে করতে পারে না। না, যন্ত্রণায় পড়া গেল দেখছি। বিচারের আগে সে কেন শাস্তি ভোগ করবে? এর কি কোনো ব্যবস্থা নেই? আচ্ছা, আমি দেখছি কি করতে পারা যায়, কিন্তু জামিনের পর যদি কোনো গোলমাল হয়, আমি যাচ্ছি দেখ কি করতে পারা যায়। আজ কেমন আছেন? বাবা এলেন বোধহয়। বাবা কি হলো? আসছে বাইরে এসে বললে একটু ঘুরে আসি, তাই আসুক। বদ্ধ ঘরে কদিন থেকে। হ্যাঁ রে, দাদা কেমন আছেন? একই রকম। হায়, কে? কে? আমি প্রদীপ নই। কে আপনি? সে কি চিনতে পারছেন না? আমি সেই ঠগ, জোচ্চোর, খুনি, প্রদীপকে খুন করেছে, তারপরে এখানে শরতেন্দ্রবাবু সম্পত্তির লোভে নিজেকে প্রদীপ বলে পরিচয় দিয়েছে। এত অপরাধ, তবুও চিনতে পারছেন না? না। আপনি কিন্তু
আমার বিরুদ্ধে প্রধান সাক্ষী। এবার দয়া করে বলুন তো আপনি কে? আমি রুমা। রুমা আমি জানি, কিন্তু আমি যে আরো বেশি কিছু জানতে চাই আপনার কাছে। মাফ করবেন, আমি তত সহজে আপনাকে ছাড়তে পারবো না। আই এম ভেরি সরি। আলিপুর ব্রিজের কাছে সে রাত্রের সমস্ত কথা আমার মনে আছে, এমনকি আপনার চেহারাটাও আমি ভুলিনি। এখন বলুন তো কেন প্রদীপকে খুন করা হয়েছিল? আপনি প্রদীপের সঙ্গে ট্যাক্সিতে বসেছিলেন, ওরা প্রাইভেট গাড়ি থেকে নেমে আপনাদের গাড়িটাকে ঘিরে দাঁড়িয়েছিল। প্রদীপের হাতে ছিল একটা ব্যাগ, সে ছুটে পালাচ্ছিল। আচমকা মাথায় আঘাত লাগাতে সে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। তারপর ওরা ব্যাগটা তুলে নিয়ে যায়। কি ছিল ব্যাগে, টাকা না চোরাই মাছ? আমি জানি না। লাশটা কিন্তু মুখ থুবড়ে রাস্তায় পড়ে রইল। আপনারা কেউ একবার ফিরেও দেখলেন না। কেন? কি অপরাধ করেছিল সে? হয়তো তার যা করা উচিত ছিল সে করেনি, হয়তো তাকে কেউ জোর করে ভুল রাস্তায় টেনে নামিয়েছিল। কিন্তু আপনি তো তাকে ভালোবেসেছেন। আমি শুনবো না, আমি শুনবো না। আজ সেই আপনি আবার ফিরে এসেছেন, আবার একটা নোংরা খেলায় নিজেকে জড়িয়ে ফেলছেন। কত টাকা দিয়েছে আপনাকে সুরজিৎ? টাকা টাকা। কিন্তু টাকাটাই কি আপনার জীবনে সব? ন্যায়, নীতি, স্নেহ, ভালোবাসা এইসবের কোনো মূল্য আপনার কাছে নেই? আর যদি খুনের দায়ে আমার ফাঁসি হয়ে যায় আপনি খুশি হবেন? সুরজিৎ যদি প্রদীপের সমস্ত সম্পত্তি দখল করে তার বাপ মাকে পথে বিক্রি করে ছেড়ে দেয় আপনি খুশি হবেন? আর প্রদীপ, সে আপনাকে ভালোবেসেছিল, সে আপনার জন্য সমাজ, সংসার সবকিছু ছেড়ে চলে গিয়েছিল। আর আজ ওই সামান্য কটা টাকা আপনাকে তার সব কথা ভুলিয়ে দেবে? বলুন, আপনার কি একবারও মনে পড়বে না যে প্রদীপ ছিল, আজ সে বেঁচে নেই, তাকে খুন করা হয়েছে, আর তার সেই বেওয়ারিশ লাশটা রাস্তায় মুখ টুকরে পড়ে আছে? মারা যাওয়ার থেকে আগের মুহূর্তে হয়তো তারা আপনাকে মনে হয়েছিল, হয়তো সে আপনাকে বলতে চেয়েছিল এই অন্যায় অপরাধের শাস্তি হোক। হ্যাঁ, বলবেন না? বলবেন না কেন সেদিন আপনি? আমি সব বলবো, আমি সব। সুরজিৎ বাবুর কথায় আমরা কলকাতায় চলে গেলাম। উঠলাম কি একটা ফ্ল্যাটে। এসেছিলাম প্রদীপকে নিয়ে খেলা করতে। ওর অনেক টাকা, অনেক সম্পত্তি। আমাকে আর নেচে গিয়ে দিন কাটাতে হবে না। কিন্তু খেলা করতে গিয়ে কখন যে ওর কাছে ধরা পড়ে গেলাম বুঝতেই পারিনি। বড় সুখে, বড় আনন্দে আমাদের দিন কাটছিল, কিন্তু বাদ সাধলেন সুরজিৎ বাবু। না 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 না, এভাবে চলতে পারে না। আচ্ছা, সুরজিৎ কি ও জানে যে ও টাকা না পাঠালে আমার এখানে চলবে না? গত মাসে অর্ধেক পাঠালো, এ মাসে তারও দেখা নেই। স্টুপিড। হয়তো কোনো অসুবিধা হচ্ছে। ওর অসুবিধা হচ্ছে, আর আমরা এখানে খুব সুবিধার মধ্যে আছি, তাই না? আসলে কত কথা, তুই কিচ্ছু ভাবিস নি, চলে যা চলে যা। ওই তো সামান্য কত টাকা, তাও যদি ঠিক সময় না পাঠায়। আমি জানি প্রদীপ, আমি জানি তোমার এখানে কষ্ট হচ্ছে। চলো না আমরা লখনৌ ফিরে যাই। তা হয় না রুমা, সে পথ বন্ধ। তাহলে একটা কথা বলবো? আমি তো রোজগার করতে পারি, এত বড় শহরে কত রকম কাজ। তাছাড়া আমি নাচতে জানি, গাইতে পারি। এককালে। না না রুমা, তা হয় না। কেন হয় না? খেটে রোজগার করবো, এর মধ্যে তো কোনো দোষ নেই। তোমার রোজগারের টাকা আমার দিন চলবে? তোমার রোজগার আমার রোজগার এভাবে তুমি আলাদা করে দেখছো কেন প্রদীপ? আমরা দুজনে কি? রুমা, তুমি বুঝতে পারছো না রুমা। আমি বাড়িতে বসে থাকবো আর তুমি দুটো টাকা রোজগারের জন্য গান দিয়ে কাটাবে? না না না, এই অসম্ভব, আমি ভাবতেই পারছি না। তাহলে কি করবে বলো? হ্যাঁ,
উপায় একটা আছে জানো। কি উপায়? তুমি দাঁড়াও, আমি আসছি। প্রদীপ, অনেক টাকা, প্রচুর আনন্দ, অনেক সুখ। রোমা, এখন থেকে ওই স্টুপিড সুরচিত্রের মুখের দিকে আর চেয়ে বসে থাকতে হবে না। তুমি এত টাকা কোথায় পেলে? ঘোষ, ঘোষ। কে? চলো মিস্টার ঘোষ। প্রদীপ, তুমি শেষকালে ওই ঘোষের সঙ্গে? শোনো, ব্যাপারটা হচ্ছে যে মিস্টার ঘোষ ইজ রিয়েলি এ জেন্টলম্যান। আমি বলা মাত্র আমার প্রবলেমটা বুঝতে পারলেন, আর সঙ্গে সঙ্গে তোমাকে অতগুলো টাকা দিয়ে দিলেন। কিন্তু কেন দিল? কেন দিল? আমি তাকে সাহায্য করেছি। কি সাহায্য? আমি বিজনেসে সাহায্য করেছি। কিসের বিজনেস? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না না প্রদীপ, আমি কৈফিয়ত চাইনি। আমি শুধু জানতে চাইছি, আমি খেটে রোজগার করলে তোমার সম্মানে বাঁধে, অথচ ঘোষের মতো নোংরা লোকটার কাছ থেকে টাকা নিতে তোমার এতটুকু সম্মানে বাঁধলো না? ছি ছি প্রদীপ, ছি। তুমি না আপনার অর্ধেকে চলতে ছেড়ে। আমি তার কাছ থেকে টাকা নেবো না নেবো তার জন্য আমি তোমাকে কৈফিয়ত দেবো না। না না, আমি তোমাকে এমন ভাবে নষ্ট হতে দেবো না। আমি তোমাকে কনফার্ম ইউ গো। আসুন। ফাইন। আরে আমি তাজ্জব করে যাচ্ছি মিস্টার চৌধুরী, এত অল্প সময়ের মধ্যে আপনি ব্যাপারটা রপ্ত করলেন কেমন করে? বলছেন? আরে বলছি মানে, আপনি তো গুরুদেব মশাই। আমি পুরনো লোক, তবু আজও ব্যাপারটা ঠিক আমি বুঝে উঠতে পারিনি, অথচ আপনি কাজ শুরু করতে না করতে একবারে। থ্যাংক ইউ মিস্টার ঘোষ। আমার পেমেন্টটা? পেমেন্ট কিসের? ও সরি, আজ তো দিতে পারছি না, কদিন পরে নিয়ে যাবেন কোন? আপনি কিন্তু বলেছিলেন যে মাল ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই পেমেন্ট। 24 ঘন্টায় কত কথাই তো বলি, সব কথায় কি রাখা যায়? কিন্তু আজ যে আমার টাকা দরকার। এত টাকাটা করবেনটা কি? এই তো সেদিন নিয়ে গেলেন টাকা, এই টাকাটা না হয় কদিন থাকলো আমার কাছে। না না, টাকাটা আমার এখনই চাই। এখন তো পাবেন না। তাহলে মালটা ফেরত দিন। কি করবেন? দেখি অন্য কোথাও। ও, অন্য কোথাওর সন্ধান পেয়ে গেছেন তাহলে? রাইট। কি ব্যাপার, এত কম কেন? আর নেই বলে? রাম সিং, এটা তুলে রাখো। এটা আমার, টাকাগুলো উঠিয়ে রাখুন। কথার খেলাপ আমি পছন্দ করি না মিস্টার ঘোষ। চলি। अच्छा, फिर काम कब से शुरू हो जाए? आप बोलिए। बुधन, हाँ, नेशनल होटल कल रात 10 बजे। ओके ओके। अरे अरे सुने सुने, আমি আপনাকে আর আপনার ওয়াইফকে ডিনারে ইনভাইট করলাম। ওয়াইফ কি করবে? ওয়াইফরা সঙ্গে থাকলে সন্দেহটা কম হবে, বুঝলেন কি না? এটা নিয়ে যান, কাল রাতে সাথে করে নিয়ে আসবেন। এমটি আছে, মাল কিছু নেই। আগে হ্যাঁ। ও, শেষকালে হীরালালের সঙ্গে প্রদীপ। আচ্ছা,
এত রাত্রিরে ডিনার, এ কিরকম ব্যাপার প্রতীক? বিজি লোক, নানা কাজে আটকে থাকে, আর তাছাড়া বেশি রাত্রেই তো ডিনারটা জমে ভালো। হ্যাঁ, সারা রাত্রে ডিনার খেয়েই কাটিয়ে দাও। তোমার কি সুন্দর দেখাচ্ছে প্রতীক। কিন্তু আমাকে নয়, আমাদের দুজনকে। হ্যাঁ, अब जरा देखो सही। Mayfall, it's Mayfall. भारत भावना होशियार। तक देबो ना। वाह वाह वाह। एक मिनट। এটা কিসের ব্যাগ? ব্যবসা। ব্যবসা? বিজনেস। আসেন আসেন প্রতিবাবু, আসেন। हेलो हेलो हेलो। आप met Mrs. Chaudhary and Mrs. Chaudhary आप हैं हीरालाल जी। নমস্কার নমস্কার, বসেন বসেন Visit। বসেন। কি খাবেন বলেন? বিস্কি চলবে? Well, not bad. Shall we really? Oh, yes. Okay, thank you. আপনার উপাসে একটা ব্যাগ আছে। হ্যাঁ, ওই ব্যাগটা আমরা নিয়ে এসছি। ওটা নয়, আপনারটা আমি সরিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা অন্য ব্যাগ আছে। Darling, would you mind? থ্যাংক ইউ। শুনেন, 13 নম্বর কোঠি, হল স্ট্রিট, মিসেস মারিয়াম। Mariam. মারিয়াম। Mrs. Okay, thank you. শুনেন শুনেন, আপনার পেমেন্টটা। Okay, Hiral ji. আচ্ছা। Thank you so much, Hiral ji. বাইরে ট্যাক্সি রাখা আছে। হ্যাঁ? ট্যাক্সি রাখা আছে। আচ্ছা। 13 নম্বর কোঠি। হ্যাঁ, ঠিক আছে। Yeah, false right. Thank you. নমস্কার। চলো। হ্যাঁ, তুমি বড় নার্ভাস। 13 নম্বর বাড়িতে যাব, মারিয়ামের হাতে এটা দেব, বাস আমার ছুটি। আমার ভালো লাগছে না। बिल्कुल नादान हो तुम, बिल्कुल नादान हो। ड्राइवर स्पीड बढ़ाओ। स्पीड बढ़ाओ। ड्राइवर ভয় প্রদীপও পেয়েছিল, কারণ সে জানত ঘোষের সঙ্গে যে শত্রুতা করেছে, ঘোষ তাকে সহজে ছেড়ে দেবে না। বারবার সে পেছন ফিরে তাকাচ্ছিল। আমারও কেন জানি না মনে হলো কি একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তারপর অনেক ঘোরাঘুরি করে আমরা যখন আলিপুর ব্রিজের কাছে এলাম, তখন
পেছনের গাড়িটা আমাদের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। ওরা আমাদের ঘিরে দাঁড়ালো। ওরা ওই ব্যাগটাকে কেড়ে নেবার জন্যে আমি বাঁচাও বলে চেঁচিয়ে উঠতে গেলাম, কিন্তু গলাতে আমার আওয়াজ বেরোলো না। প্রদীপ ব্যাগটা নিয়ে পালাতে গেল। ওরা প্রদীপকে পেছন থেকে মাথায়, কি রক্ত, কি রক্ত! ওরা আমাকে জোর করে গাড়িতে করে ধরে নিয়ে গেল। কিছুদিন আটকেও রাখলো, কিন্তু যখন দেখলো আমাকে দিয়ে ওদের কোনো ক্ষতি হবে না, দূর করে তাড়িয়ে দিল। হাতে একটা পয়সা নেই, অচেনা শহর, কাউকে চিনি না, একা আমি। এই পৃথিবীটা কি নির্মম সেদিন বুঝেছিলাম। তাই সুরজিৎ বাবুর কাছে গিয়েছিলাম বাধ্য হয়ে কিছু সাহায্য চাইতে। এখানে যে এত সব ঘটনা ঘটে গেছে আমি জানতাম না। আপনি বিশ্বাস করুন, জানলে আমি নিশ্চয়ই। আমি বিশ্বাস করি বলেই সবার আগে আপনার কাছে আমি ছুটে এসেছি। আর আমি চাই এই অন্যায়ের প্রতিকার হোক। আপনি চান না? হ্যাঁ, আমিও চাই। আমি ওদের সবাইকে চিনি কলকাতায়। এরকম যে একটা কিছু ঘটবে আমি জানতাম। বারবার আপনাদের বললাম, আপনারা আমাকে বিশ্বাস করতে পারলেন না। গরজ করে আবার কোর্ট থেকে ছাড়িয়ে আনলেন। এখন কোর্টে দাঁড়িয়ে একটা থামো আমার একটু ভাবতে দাও। ভেবে আর কি হবে, যা হবার তা তো। সুরজিৎ, কোথায় যেতে পারে? কোথায়? আমি রেডি, আশিস বাবু। কি সুন্দর দেখাচ্ছি তোমাকে। কিন্তু আমাকে নয়, हम दोनों को। देखो उधर। কোথায় যাচ্ছি? हीरालाल जी को दीते। बाजार तेजी है, माल का भी कुछ कमी नहीं, मगर काम करेगा कौन? अच्छा काम करने वाला आदमी। अरे प्रदीप बाबू, आप? हाँ, বেঁচে আছে। আরে মশাই, সে তো দেখতেই পাচ্ছি। আসেন আসেন, ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। আসেন প্রদীপ বাবু, আসেন 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 আসেন। রে রামলাল, उस कमरे में जा। বসেন বসেন বসেন। আরে আমি তো মোটে একটা আজব বনিয়ে গেল। কোথায় ছিলেন এতদিন? আচ্ছা প্রদীপ বাবু, ওসে ঘোষ বলছিল আপনি নাকি আপনার দল বলের সঙ্গে ও লেনদেন নিয়ে কি সব ফেরফার করিয়েছেন, ইসিলিয়ে ওরা নাকি আপনাকে জানে ওই কাগজে কি সব বেরিয়েছিল। ও ঘোষ বলছিল। ঘোষ? ওটা ঘোষের কারসাজি। আর জানেনই তো যে ঘোষের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক। हाँ हाँ, हमें भी तो बोल लो। प्रदीप बाबूर मतो भालो लोग क्या ऐसा बुरा काम कभी करते पारे?
থাক ও ছোড়েন মশাই ওসব বাত। হ্যাঁ, কাম কাজ कुछ দেখেন প্রদীপ বাবু, আমার এদিকে তো সব गड़बड़ হয়ে গেল। আপনি भी চলে গেলেন और अच्छा आदमी नहीं मिलने से काम काज কিছু হতে পারে। শেষে ওই घोष के दिए थोड़ा बहुत छोटा मोटा काम कुछ करिए लीजिए, लेकिन ठीक की शुरू करबेन? করবো বলি তো এসছি। बहुत अच्छा, बहुत अच्छा। तो बोलें कब से? মিস্টার ঘোষ কোথায়? হিরালাল জি, মিস্টার ঘোষ। ঘোষ বলুন, ভালো জান তো? বলছি। জানেন তো প্রতীক খুন হয়েছে, মিস্টার ঘোষ তাকে খুন করিয়েছে। তাহলে আপনি? আমি প্রতীক নই। তবে বলুন কোথায় সে? লেকিন ঘোষ। হ্যাঁ, এই খুনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি ছাড়া পেতেও পারেন যদি বলেন ঘোষ কোথায়। বলছি বাবা, পরশু আসবে সে আমার সাথে দেখা করতে। কোথায়? ন্যাশনাল হোটেলে। কখন? রাত 10টায়। আসেন ঘোষ বাবু, আসেন আসেন আসেন, বসেন। হ্যাঁ, কি খাবেন বলেন? হুইস্কি? না না, মানে আরে খান না মশাই, খান খান। বেরা দো বড়া হুইস্কি লাও, জলদি। তারপর কি খবর বলেন? আমি ভাবছিলাম কি কথাগুলো খোলাখুলি এখানে বলতে পারি? আরে হ্যাঁ জরুর, বলেন না মশাই, বলেন না, আমি ভাবছিলাম কি এভাবে আলাদা আলাদা আমাদের কাজ না করে আমরা যদি বরং একসঙ্গে কাজ করি। আরে সু তো ঠিকই আছে, লেকিন কথাটা কি আছে জানেন? হীরালালের সামনে ভালো করে যদি ব্যবসাপত্র আমাদের করতে হয় তাহলে এছাড়া তো কোনো পথ নেই। ছাড়া টাকা পয়সা মিস্টার ঘোষ, চিনতে পারছেন?
চৌধুরী জামিনের শর্ত অনুযায়ী মহামান্য বিচারপতির সামনে আজ উপস্থিত হয়নি। পুলিশের রিপোর্ট, সে শহরে নেই, কোথায় আছে কেউ জানে না। গণপতি বাবুর মতন শহরের একজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি অত্যন্ত সরল বিশ্বাসে তার জামিনদার হয়ে তার সাময়িক মুক্তির ব্যবস্থা করেছিলেন, কিন্তু আসামিকে আদালতে সময় মতো উপস্থিত করতে না পারার জন্য তার যে লজ্জা এবং মানসিক অবস্থা তা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। এবং আসামির বিরুদ্ধে যে অভিযোগ এই আদালতের সামনে উপস্থিত করা হয়েছিল, আসামির এই আত্মগোপনের ঘটনাকে আমি তার বিরুদ্ধে আরো একটি প্রমাণ হিসেবে উপস্থিত করতে চাই। অপরাধী যদি সে নাই হবে, তাহলে এভাবে পালিয়ে গেল কেন কে জানে? হয়তো এই সময় অন্য কোনো শহরে গিয়ে ঠিক এই ধরনের অথবা এর চেয়েও জঘন্য কোনো অপরাধের কাজে আমি ঠিক সময়ে এখানে উপস্থিত হতে পারিনি। এই অপরাধের জন্য মহামান্য বিচারপতি যেন আমায় ক্ষমা করেন। জামিনের শর্ত অগ্রাহ্য করে আমাকে এদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল ঠিকই, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার বিরুদ্ধে অভিযোগ আমি খুনি, কিন্তু খুনের অপরাধে যদি আমার শাস্তি হয় তাহলে সেটা হবে আরো বড় অপরাধ, কেননা আমি সম্পূর্ণ নির্দোষ। নেহাতি আত্মরক্ষার প্রয়োজনে রুমা দেবীকে নিয়ে আমায় কলকাতা যেতে হয়েছিল। প্রদীপকে যারা খুন করেছিল রুমা দেবী তাদের চিনতেন। এছাড়াও তিনি আরো অনেক কিছু জানতেন যা এই আদালতের সামনে উপস্থিত করতে পারলে ভদ্রবেশী শয়তানের আসল চেহারাটা কিরকম হয় দেখতে পেতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে রুমা দেবীর মুখ থেকে আর আমরা কিছুই শুনতে পাবো না। প্রদীপকে যারা খুন করেছিল রুমা দেবীকে তাদের হাতেই প্রাণ দিতে হয়েছে। ইওর অনার, কলকাতায় এইসব খুনিরা ধরা পড়েছে। এদের বিচারের রায় থেকে অবশ্যই এটা প্রমাণ হবে যে আমি খুনি নই, অথবা এই খুনের ষড়যন্ত্রের সঙ্গে আমি কোনোদিন কোনোভাবেই যুক্ত ছিলাম না। প্রদীপ চৌধুরী সম্ভ্রান্ত বংশের একমাত্র সন্তান, কিন্তু কে তাকে হাতে ধরে অধঃপতনের পথে টেনে নামিয়েছিল? প্রদীপের পরিবারের সঙ্গে প্রদীপের বিচ্ছেদ কে ঘটিয়েছিল? এবং সবশেষে প্রদীপের বাড়ি ছাড়ার পেছনে কার হাত ছিল? আমি জানি ইওর অনার, তিনি এই লখনৌ শহরেরই একজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে আমিও কি পাল্টা অভিযোগ করতে পারি না যে আসল ষড়যন্ত্রকারী এই শহরের বুকে বসে সবার চোখে ধুলো দিয়ে নির্বিবাদে সে তার কাজ হাসিল করে চলেছে? কিন্তু এরা ভদ্রবেশী বুদ্ধিমান, তাই কোনো প্রমাণ রেখে এরা কোনো অপরাধ করেন না। কিন্তু বিচার একদিন হবেই। বার্লিংটন কোম্পানির ম্যানেজার হিসেবে তহবিল তছরূপ, ফলস অ্যাকাউন্ট, নিজের লোক দিয়ে কারখানায় গোলমাল সৃষ্টি করা, কলিয়ারি সাইট থেকে ওয়াগন চুরি ইত্যাদি অনেক অপকর্মের সঙ্গে জড়িত আছেন মিস্টার সুরজিৎ ব্যানার্জি। উপযুক্ত স্থানে তার বিচার একদিন হবেই।
কলিকাতা কোর্টের রায় থেকে আমরা জানতে পেরেছি প্রতীপ চৌধুরীর হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং রুমা দেবীর হত্যার জন্য যারা দায়ী তাদের শাস্তি বিধান করা হয়েছে। সুতরাং প্রতীপ হত্যার ষড়যন্ত্রের অভিযোগ থেকে জুরিগণের সঙ্গে একমত হয়ে আমি শ্রী আশিস চৌধুরীকে মুক্তি দিলাম। আসামির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, সে মিথ্যা পরিচয় দিয়েছিল যাতে অর্ধেন্দু চৌধুরীর উত্তরাধিকারী হিসেবে তার যাবতীয় সম্পত্তি হস্তগত করতে পারে, কিন্তু এ বিষয়ে প্রমাণের অভাব। সর্বোপরি প্রতীপের মা কল্যাণী দেবীর বিবৃতি এই অভিযোগ সম্পূর্ণরূপে অপ্রমাণ করে। সুতরাং এই অভিযোগ থেকেও আমি আসামি আশিস চৌধুরীকে মুক্তি দিলাম। কোর্ট ডিসমিসড। আশিস, আশিস কোথায়? কি দেখছো? আপনি? হ্যাঁ, তোমাকে নিতে এসেছি। আমাকে? হ্যাঁ। না না, দেখুন আর না, এবারে আমাকে যেতে দিন। তুমি তুমি আমাকে মা বলে ডেকেছো, মনে নেই? এসো। এসো। চল চল। দেখো দেখো কাকে এনেছি। এসো। বসো বসো। খোকা এসেছে?